আমরা হাম নিয়ে আলাপ করতে যাই স্বাস্থ্য ব্যবস্থার না, আমরা তো সংস্কারে চলে গেলাম। আমাদের আলোচনা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। ধন্যবাদ। আমি সেটা একটা প্রথমে আতিক মুজাহিদ ভাইকে হাম। ধন্যবাদ জানাই যে ওনার কুড়িগ্রামের হেলথ সেক্টরের যে অবস্থা, বাস্তব অবস্থার তুলে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি এটা বাংলাদেশের কিন্তু সারা দেশেরই চিত্র। এবং এটা সারা দেশের এটা শুধু চিত্র। কুড়িগ্রাম না। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এখন একটা, আমি কাল পরশুদিন একটা টক শোতে বলছি আমি যে ক্রান্তিকাল চলতেছে। ক্রান্তিকাল কেন? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো ম্যানেজমেন্ট নাই। অতীত সরকার দুর্নীতি করে, এই যে আপনারা বললেন বাক্সবন্দি করে শত শত কোটি টাকা মানে অপচয় করে দিয়ে গেছে। আমি কিন্তু বলছি যে এই যে করোনার সময় যে আইসিইউগুলো ম্যানেজ করা হয়েছিল, যে জেলা শহরগুলো, ওগুলো সব এখন বন্ধ, ম্যান সৃষ্টি করা হয়নি। এখনও ডাক্তারদের প্রায় ৯,০০০ ডাক্তার পদ খালি, যদিও বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী আরও বেশি যে যে ডাক্তার, কিন্তু কোনো পদ সৃষ্টি করা হচ্ছে না। চিকিৎসকদের কোনো পদোন্নতি এবং কোনো মানে কেরিয়ার প্ল্যানিং নেই। সাথে সাথে সাপোর্টিং স্টাফ যারা আছে, নার্স, টেকনোলজিস্ট, এগুলোর অনেক পোস্ট খালি। আজকে একটা হসপিটালের, উপজেলা হেলথ কমপ্লেক্স হসপিটালে 10 জন ডাক্তার থাকার কথা, সেখানে কোনো কোনো উপজেলা 2 জন 3 জন করে চলতেছে। এত রোগী সামলাবে কীভাবে? কোনো ম্যানেজমেন্ট নেই। এবং সবচেয়ে বড় কথা যেটা, ওইখানে চিকিৎসকদের থাকার কোনো অবকাঠামো নেই, নার্স স্টাফদের থাকার কোনো অবকাঠামো নেই। সুতরাং আপনি কীভাবে আশা করবেন? আর সবচেয়ে বড় কথা যেটা, নতুন যারা ডাক্তার আছে, এখন আপনারা জানেন যে আমাদের মহিলা চিকিৎসকের সংখ্যা বেশি। আপনি মহিলা চিকিৎসকের আপনি দিবেন হলো কুয়াকাটায় পোস্টিং একজন আনমেরিড মেয়েকে, সিকিউরিটি ছাড়া। আপনি কীভাবে আশা করেন তাকে সেখান থেকে তার কাছে যে আশা করবেন এই যে স্বাস্থ্য ব্যবস্থা? আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা কিছু হলে ডাক্তারের দোষ দিই। এই যে বর্তমান সময়ে যে চলতেছে ডাক্তারদের উপর, এটা কি শুধু ডাক্তারদের দোষ? একটা হসপিটালে একজন, উপজেলা হেলথ কমপ্লেক্সে একজন শুধু চিকিৎসক থাকে, ইমার্জেন্সিও দেখতে হয়, ইমার্জেন্সিও দেখতে হয়, তার ইনডোরও দেখতে হয়। তার পক্ষে কি সম্ভব? যে আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করতে আছে, এবং আমি আশা করব যে এটার জন্য অবশ্যই একটা সমন্বিত প্রয়াস লাগবে। এবং আমাদের স্বাস্থ্য সেক্টরকে উন্নতি করতে হলে অবশ্যই আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে, সমন্বিতভাবে কাজ না হলে আমাদের সম্ভব হবে না। যেখানে যেটা দরকার সেটাই করতে হবে, এবং চিকিৎসক, নার্স সহ সবাইকে আস্থায় আনতে হবে। আমাদের চিকিৎসকরা অবশ্যই যদি আস্থা পায়, বাংলাদেশের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। কিন্তু সেটা যদি আপনি নিরাপত্তা না দেন, আপনি যদি আস্থা না দেন, এবং যদি পরিবেশ না দেন, এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি না দেন, সে কিন্তু চিকিৎসা দিবে না বা চিকিৎসা দিতে পারবে না। যার জন্য কিন্তু আমাদের ক্রাইসিস। আরেকটা যেটা হলো যে অবশ্যই রেফারেল সিস্টেমের মাধ্যমে ডাকাই সেটার কমাতে, এবং ওই যে বাবুল ভাই এবং আতিক ভাই বলছে, এটা আমাদের অবশ্যই সেকেন্ডারি লেভেলে মানে যে জেলা পর্যায়ে এবং আমাদের নতুন মেডিকেল কলেজ ডিস্ট্রিক্ট পর্যায়ে সেগুলো অবশ্যই উন্নতি করতে হবে, এবং সেখানে আমাদের মেইন চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে। তাহলে আমাদের ঢাকায় আমাদের শাকির ভাই, বিগত 15 বছরে না, এই যে একদম এই স্টুডিওতে এই আলোচনাতে আমরা একাধিকবার এই মানে শতবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং আপনাদের কাছ থেকে এসেছে যে রেফারেল সিস্টেম চালু করতে হবে, কিন্তু আদৌ চালু হয়নি। না, এটা রেফারেল সিস্টেমটা করবে সরকার, এবং একটা সিস্টেম, এবং সরকার করবে না, সরকার না। যেহেতু মনে করেন আমার এখন ঢাকা মেডিকেল কলেজ অথবা নিগডো মানে হৃদরোগ ইনস্টিটিউটে, ওইখান থেকে রেফার না হয়ে আসলে কেউ এখানে নেওয়া হবে না। হয়তো জিনিসটা অমানবিক হবে, চিকিৎসা সব জায়গায় নিতে পারবে, কিন্তু আপনি যদি ডিস্ট্রিক্ট থেকে একজন রেফার না করে সরাসরি এখানে এসে নেওয়া যাবে না। ঢাকা মেডিকেল কলেজে একবার ঢাকা শহর ছাড়া রেফার ছাড়া ওইখানে ভর্তি হবে না। আপনি মুগদা মেডিকেল কলেজে, সোহরাওয়ার্দী মেডিকেল, সেখানে তো যেতে পারে, কিন্তু আমরা সবাই চলে যাই হলো একদম সরাসরি টার্সিয়ারি লেভেল, সেকেন্ডারি লেভেল আমরা কেউ যাই না। এবং সেখানে যদিও সেখানে ব্যবস্থা নাই, যার জন্য সবাই চলে আসে, আমাদের সেই আস্থার জায়গাটা অর্জন করতে হবে। আমাদের সেখানে ব্যবস্থা করতে হবে, আমাদের চিকিৎসক যাওয়ার, সাপোর্টিং স্টাফ সেখানে ব্যবস্থা করতে, এবং সেই অনুযায়ী যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাকে।